হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমাদের LRNR ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর ইংলিশের লেসন 1 গান্ধী দ্য মহাত্মা নামে এই লেসনটি। আমরা এই লেসনের যে টাইটেল রয়েছে সেই টাইটেল দেখেই বুঝতে পারছি যে আজকে আমরা পড়তে যাচ্ছি মহাত্মা গান্ধী সম্বন্ধে। মহাত্মা গান্ধী সম্বন্ধে আমরা সকলেই প্রায় কম বেশি জানি। মহাত্মা গান্ধীর আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের রাজনৈতিক ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। তার চিন্তাভাবনা এবং আদর্শের কিছুটা নিদর্শন আমরা পাবো আজকের আমাদের এই পাঠ্য গান্ধী দ্য মহাত্মা নামে এই অধ্যায়েতে। তো চলো শুরু করি আজকের পাঠ্য। দেখো টাইটেলে লেখা রয়েছে যে গান্ধী দ্য মহাত্মা। তাহলে এই মহাত্মা এই যে ওয়ার্ডটা রয়েছে এর অর্থ কি না? মহান আত্মা অর্থাৎ গ্রেট সোল। এখানে মহাত্মা এই নামকরণটি দিয়েছিলেন আমাদের দেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো শুরু করি আজকের পাঠ্য। দেখো কি বলছে। ওয়ান ডে এ লিটল বয়, একদিন একটি ছোট্ট ছেলে ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর দর্শনে গিয়েছিল, অর্থাৎ মহাত্মা গান্ধীকে দেখতে গিয়েছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাকটা সেই বালকটিকে প্রচণ্ডভাবে অবাক করেছিল। এখানে সারপ্রাইজ কথার অর্থ হচ্ছে অবাক করা। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, এমন একজন মহান ব্যক্তি তাও কোনো জামা ছাড়া। আমরা দেখেছি না যে প্রায় প্রত্যেকটা চিত্রতেই আমরা দেখেছি যে গান্ধী শুধুমাত্র একটি ধুতি পরতেন। তাই যখন সেই ছেলেটি গান্ধীজিকে দেখলেন সে ভাবলো মনে মনে, কি ভাবলো? যে এমন একজন মহান ব্যক্তি তাও কোনরূপ কোনো জামা ছাড়া। হি ওয়ান্ডার্ড, সে ভেবেছিল অবাক হয়ে। তাহলে ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে থট ইন সারপ্রাইজ, অর্থাৎ অবাক হয়ে ভাবা। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি, তখন সেই বালকটি গান্ধীজিকে প্রশ্ন করলেন যে গান্ধীজি আপনি কেন কোনো জামা পরেন না? দ্য লিটিল বয় আস্কড, সেই ছোট্ট ছেলেটি প্রশ্ন করেছিল। এখানে আস্কড কথার অর্থ হচ্ছে ওয়ান্টেড টু নো, অর্থাৎ জানার ইচ্ছা প্রকাশ করা। হোয়ার ইজ দ্য মানি শন গান্ধীজি আস্কড জেন্টলি, তখন গান্ধীজি বিনম্রভাবে সফটলি, খুবই নম্রভাবে তিনি আবার জিজ্ঞাসা করলেন বালকটিকে যে হোয়ার ইজ দ্য মানি শন, বাছা অর্থ কোথায়, টাকা কোথায়? আই অ্যাম ভেরি পুয়ার, আমি তো খুব গরিব ব্যক্তি। আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটি জামা কিনতেও পারি না, অর্থাৎ আমার কাছে এমন কোনো অর্থ নেই যে অর্থ দিয়ে আমি একটি পোশাক বা জামা আমি কিনবো আমার জন্য। দ্য বয় ফেল্ট পিটি, এই কথা শোনার পর সেই বালকটি প্রচণ্ডভাবে সে করুণা বোধ করেছিল। এখানে পিটি কথার অর্থ করুণা বোধ করা বা সিম্প্যাথি বা কম্প্যাশন বলতে পারি আমরা। মাই মাদার শিউজ ওয়েল হি সেড, তখন সেই বালকটি সে বলেছিল যে আমার মা খুব ভালো সেলাই করতে পারেন, অর্থাৎ সেলাই করে খুব ভালো আমার মা পোশাক বানাতে পারেন। এখানে শিউজ কথার অর্থ সেলাই করা, অর্থাৎ স্টিচেস অন ক্লথস টু মেক ড্রেসেস, কোনো পোশাক বানানোর জন্য যে সেলাই করা। তার অর্থ হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে বালকটির মা কিন্তু একজন দর্জি ছিলেন। সি মেক্স অল মাই ক্লথস, তিনি আমার জন্য সব পোশাক বানিয়ে দেন। আই উইল আস্ক হার, তাকে আমি বলবো টু সিউ এ শার্ট ফর ইউ, আপনার জন্য একটি জামা তৈরি করার জন্য। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আস্কড, তখন সেই বালকটির সেই কথার পরিপ্রেক্ষিতে এখানে গান্ধীজি তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার মা আমার জন্য কতগুলি পোশাক বা জামা বানাতে পারবেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড সেড দ্য বয়, তখন ছেলেটি বলছে শুধু আপনি আমাকে বলুন যে আপনার কতগুলো পোশাক লাগবে। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট,
তিনি আপনার জন্য বানিয়ে দেবেন যতগুলো আপনার প্রয়োজন বা আপনার চাহিদা রয়েছে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, তখন সেই কথা শোনার পর গান্ধীজি এক মুহূর্ত তিনি ভাবলেন। তাহলে গান্ধীজি থট ফর এ মোমেন্ট কথার অর্থ গান্ধীজি এক মুহূর্ত তিনি ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন যে আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, হে বাছা আমার তো অনেক বড় পরিবার। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রায় 40 কোটি ভাই বোন রয়েছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, যতদিন না পর্যন্ত সকলের পোশাক না হচ্ছে, অর্থাৎ জামা বা কাপড় না হচ্ছে। হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, কীভাবে আমি পড়তে পারি? যেহেতু আমার 40 কোটি ভাই বোন রয়েছে, এই 40 কোটি ভাই বোন যতদিন না পর্যন্ত পোশাক না পাচ্ছে, সেখানে আমি কিভাবে জামা পরতে পারি? গান্ধীজি আস্কড, গান্ধীজি বালকটিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই উত্তরটা এই বালকটিকে প্রচণ্ডভাবে অবাক করেছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন কীভাবে সম্ভব একজন মানুষের পক্ষে? গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি কিন্তু ঠিক কথাই বলেছিলেন। আফটার অল, যাই হোক, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করতেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, ভারতবর্ষের সমস্ত লোকজনই তার পরিবার স্বরূপ। অর্থাৎ গান্ধীজি এখানে ভারতবর্ষের যত লোকজন ছিলেন সকলকেই তার পরিবারের অঙ্গ বলে ভাবতেন। এবার দেখো, আমরা যখনকার ইতিহাস পড়ছি প্রায় 1930 থেকে 47-এর মধ্যে, অর্থাৎ আজ থেকে প্রায় 80-90 বছর আগের। তখন দেখো, তখন কিন্তু ভারতে লোকসংখ্যা ছিল 40 crore, 40 কোটি। কিন্তু এখন আমাদের ভারতবর্ষের লোকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 150 কোটি। তো চলো এবার পড়ে নিই আমাদের পরবর্তী অংশ নিয়ে। এবার আমরা চলে আসবো পেজ নাম্বার 13 এবং 14 নিয়ে। দেখো 13 পেজে কী বলছে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভ্রমণ করতেন ডিফারেন্ট পার্টস, মানে নানান জায়গাতে, নানান স্থানেতে, টু কালেক্ট ফান্ডস অর্থাৎ তহবিল বা অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রাম জারি রাখার জন্য। অর্থাৎ ভারতের যে সংগ্রাম চলছিল, যে আন্দোলন চলছিল স্বাধীনতা পাওয়ার উদ্দেশ্যে, সেই আন্দোলন জারি রাখার জন্য উনি দেশের বিভিন্ন প্রান্তে তিনি যেতেন অর্থ বা তহবিল সংগ্রহ করার জন্য। এবার তোমাদের মনে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে তহবিল কেন সংগ্রহ করা হতো, বা কেনই বা সকলে এই তহবিলে তারা অর্থ দান করবে। ধরো যে তোমাদের গ্রামেতে জলের সমস্যা হয়েছে, তোমরা অনেক করে পঞ্চায়েতে বা অঞ্চলে বা ব্লকেতে তোমরা অনেকবার বলেছো, রিকোয়েস্ট করেছো, কিন্তু কোনো সুরাহা হয়নি গো। তখন তোমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ঠিক করা হলো একটি দল গঠন করা হবে। সেই দল যাবে মুখ্যমন্ত্রী কার্যালয়ের সামনে আন্দোলন করতে, যাতে করে মুখ্যমন্ত্রী সেই ঘটনাটি নজরে আসে, তিনি একটি সমস্যার সমাধান দেন, অর্থাৎ জলের সমস্যা যেন সমাধান আসে। এবার ব্যাপার হচ্ছে নিশ্চয়ই সমগ্র গ্রামবাসীর পক্ষে যাওয়া সেখানে সম্ভব নয় কো, অর্থাৎ সেই আন্দোলনেতে যোগদান দেওয়ার জন্য সমগ্র কিন্তু গ্রামবাসীদের যাওয়া সম্ভব নয় কো। তাহলে যে দলটি যাবে সেই দলটি কী করছে, নিশ্চয়ই গ্রামের স্বার্থে যাচ্ছে। তাহলে তারা কি নিজেরা অর্থ নিজেরা বের করে কি সেখানে আন্দোলন করবে? তা নয় কিন্তু। তখন কি হচ্ছে, তখন সেই গ্রামবাসীর পক্ষ থেকে কিছু কিছু অর্থ সেখানে দান করে একটি তহবিল গঠন করা হচ্ছে, যাতে করে সেখানে 5 দিন 10 দিন থাকতে হলে, সেই আন্দোলন জারি রাখতে হলে কি লাগবে না অর্থের প্রয়োজন, তাই তো? তাদের থাকা বা খাওয়া দাওয়ার এখানে প্রয়োজন আছে, সেই হিসাবে এখানে তহবিল সংগ্রহ করা হচ্ছিল। ঠিক একই রকমভাবে এখানে কি বলছে না, ভারতের সেই স্বাধীনতা সংগ্রাম জারি রাখার জন্য গান্ধীজি ঠিক এইরকমভাবেই দেশের বিভিন্ন প্রান্তে যেতেন এই অর্থ বা তহবিল সংগ্রহ করার জন্য। তাহলে এখানেতে ফ্রিডম স্ট্রাগল কথার অর্থ হচ্ছে এফর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স,
অর্থাৎ প্রচেষ্টা স্বাধীনতা পাওয়ার উদ্দেশ্যে। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশার ভ্রমণে গিয়েছিলেন। দেয়ার, সেখানেতে হি মেট, উনি সাক্ষাৎ করেছিলেন অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে। অর্থাৎ যখন তিনি উড়িষ্যায় দর্শনে গিয়েছিলেন, সেই উড়িষ্যার ভ্রমণেতে উনি একজন বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই বৃদ্ধা মহিলা তিনি এতটাই বৃদ্ধা হয়ে পড়েছিলেন, তিনি কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না গো। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ধূসর অর্থাৎ পেকে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, এবং তার যে শাড়ি ছিল অর্থাৎ তার পরনেতে যে পোশাক ছিল সেই পোশাক ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, উনি গেলেন গান্ধীজির নিকটেতে। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার তিনি পদস্পর্শ করলেন, তার তিনি পা ছুলেন। অর্থাৎ এখানে গান্ধীজির পা ছুলেন এই বৃদ্ধা মহিলা। দেন তারপর শি গেভ হিম এ কয়েন, গান্ধীজির হাতে তিনি একটি কয়েন, একটি মুদ্রা তিনি দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ, তাহলে এখানে একটি নাম পেলাম জামানলাল বাজাজ। এর কাজ ছিল, এর যে ডিউটি অর্থাৎ কর্তব্য ছিল, ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এইসব তহবিলকে সংগ্রহ করে তার কাছে বা তার জিম্মায় রাখা, অর্থাৎ সব রকম হিসেব বা নিকেশের কাজ সে কিন্তু রাখছিল। হি আস্কড গান্ধীজি, তখন জামানলাল বাজাজ তিনি গান্ধীজিকে বললেন ফর দ্য কয়েন, অর্থাৎ তিনি কয়েনটি বা সেই মুদ্রাটি তিনি চাইলেন যে আমাকে ওটা দিন, আমি আমার কাছে রাখি। বাট গান্ধীজি রিফিউজ, কিন্তু গান্ধীজি তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে দিলেন। অর্থাৎ যখন জামানলাল বাজাজ তার কাছে অর্থাৎ সেই তহবিলের মধ্যে সেই মুদ্রাটি রাখার জন্য অনুরোধ করলেন, তখন গান্ধীজি একেবারে তাকে রিফিউজ অর্থাৎ না দিতে তিনি প্রত্যাখ্যান করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, এই প্রত্যাখ্যান দেখে বা যখন তিনি তাকে দিলেন না তা দেখে কিন্তু জামানলাল প্রচণ্ডভাবে অবাক হয়ে গিয়েছিলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, আমি তো হাজার হাজার টাকা রাখছি, অর্থাৎ স্বাভাবিক কথা তাই না। জামানলাল বলছে যে আমার কাছে তো হাজার হাজার টাকা রয়েছে, তাহলে ওই একটি টাকা কেন আপনি দিচ্ছেন না আমাকে। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, তখন গান্ধীজি তাকে উত্তর দিলেন যে এই কয়েনটির মূল্য, এখানে ওয়ার্থ কথার অর্থ হচ্ছে মূল্য, ভ্যালুটা, অর্থাৎ এই মুদ্রার ভ্যালু, কোন মুদ্রা, যে মুদ্রাটি সেই বৃদ্ধা মহিলা তাকে দিয়ে গেলেন, উনি বলছেন যে এই মুদ্রার ভ্যালু অর্থাৎ মূল্যটা মাচ মোর, আমার কাছে অনেক বেশি, দেন দোজ থাউজেন্ডস, ওই হাজার হাজার টাকার থেকেও। গান্ধীজি টোল্ড হিম, তাকে গান্ধীজি এই কথা বললেন। ইফ এ ম্যান, তখন এই কথার পরিপ্রেক্ষিতে তিনি আবার তাকে বোঝাচ্ছেন, অর্থাৎ জামালকে তিনি বোঝাচ্ছেন যে ইফ এ ম্যান হ্যাজ লাক্স, ধরো যে কোনো লোকের কাছে লাখ লাখ টাকা রয়েছে, হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু, সে 1000 বা 2000 টাকা নিমেষে দিতে পারে। অর্থাৎ যদি কোনো লোকের কাছে লাখ লাখ টাকা থাকে, সে কিন্তু বিনা দ্বিধায় সে তোমাকে 1000 বা 2000 টাকা দিতে পারবে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু হয়তো এই কয়েনটি তার কাছে শেষ সম্বল ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, খালি ভেবে দেখুন যে কত বড় এটা আত্মত্যাগ। তাহলে এখানে গান্ধীজি একথাই বলতে চাইলেন যে যদি কোনো ব্যক্তির কাছে লাখ লাখ টাকা থাকে, তার কাছে কিন্তু 1000 বা 2000 টাকা দেওয়া কোনো ব্যাপার নয়। যেমন ধরো তোমার কাছেতে হয়তো 1000 টাকা রয়েছে, তোমার কাছে যদি আমি 1 টাকা চাই, তুমি কিন্তু দিতে কোনো দ্বিধাবোধ করবে না কারণ কি, কারণ ওই 1000 টাকার মূল্যের ভ্যালুতে এই 1 টাকা তোমার কাছে কিছুই নয় তাই এখানে কি হলো, এখানে গান্ধীজি বলছেন যে যদি কোনো লোকের কাছে এরকম লাখ লাখ টাকা থাকে, সে কিন্তু বিনা দ্বিধায় সে 1000 বা 2000 টাকা দিতে পারে। কিন্তু যদি কোনো মানুষের কাছে শেষ সম্বল মাত্র একটি টাকা, একটি মুদ্রা থাকে, তাহলে সে যদি সেই মুদ্রাটা দিয়ে দেয়, তাহলে তাকে বলা হয় একটা মহান আত্মত্যাগ বলে ধরা হয়। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, তাই আমি এই মুদ্রাটির মূল্য
নির্ধারণ করছি 1 কোটিরও বেশি বলে। অর্থাৎ এই যে কয়েনটি আমাকে সেই বৃদ্ধা মহিলা দিলেন, আমার কাছে এই কয়েনটির মূল্য ওই 1 কোটি থেকেও বেশি, তিনি বললেন। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এখানে এই কথাটি তিনি ব্যাখ্যা করলেন জামানলাল বাজাজকে। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এবং তিনি সেই কয়েনটিকে তার সঙ্গে রাখলেন চিরদিনের জন্য। এবার চলে আসছি আমাদের পেজে নাম্বার 15-তে। দেখো কি বলছে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। অর্থাৎ গান্ধীজির সমস্ত কাজকর্মের মধ্যেই ভালোবাসা, শান্তি এবং সাম্যতার ধারণা লক্ষ্য করা যেত বা পরিপূর্ণ ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। তাহলে এখানে গান্ধীজির পাশাপাশি আমরা দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম দেখলাম, তা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগর। কি বলছে এখানেতে, যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেও কিন্তু এই একই ধরনের আদর্শ ছিল, একই ধরনের চিন্তাভাবনা ছিল। অর্থাৎ তাদের মধ্যেও কিন্তু এই একই ধরনের ধ্যান ধারণা লক্ষ্য করা গিয়েছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ চাইতেন একতা সব ধর্মের মধ্যে। তাহলে এখানে ইউনিটি কথার অর্থ হচ্ছে একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি আমেরিকার চিকাগো শহরেতে এই নিয়ে, অর্থাৎ এই একতা নিয়ে, সব ধর্মের একটা ঐক্যতান বা একতা নিয়ে তিনি কথা বলেছিলেন, তিনি ভাষণ রেখেছিলেন। কবে সেটা না 1893 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। আর তার পাশাপাশি 1905 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এবং এই উৎসব অর্থাৎ রাখি বন্ধন, এই উৎসব ছিল ভ্রাতৃত্ববোধ অর্থাৎ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ অ্যান্ড কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক ঐক্যতনের একটা উৎসব। তো তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে রাখি বন্ধন উৎসব কে শুরু করেছিলেন, তিনি কবে সেটা করেছিলেন, আর এটি কী ধরনের উৎসব। পরের লাইন দেখো। দিস 3 গ্রেট মেন, এই 3 জন, এই মহান ব্যক্তি, হ্যাভ বিকাম ইমর্টাল, এরা সকলেই অমর হয়ে গিয়েছেন, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের কাজকর্ম এবং চিন্তা ভাবনার দ্বারা। তাহলে এই ছিল আমাদের লেসন 1 গান্ধী দ্য মহাত্মা। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তবুও যদি এই লেসন থেকে কোনোরূপ কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই লেসন থেকে কোনোরূপ এমসিকিউজ, কোনো নোটস বা অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট lrnr.in। ধন্যবাদ সকলকে।